এখন লাইনে দাঁড়িয়ে পড়েছি আর মন্দিরে দর্শন করতে যাচ্ছি। প্রচন্ড ভিড়। বারাণসীর গলি মানেই দেয়ালে নানান ধরনের ভারতীয় সংস্কৃতি বা ধর্মীয় চিত্র, আর অলিগলিতে দেখতে পারবেন পুরনো বাড়িঘর। কাশী বিশ্বনাথ মন্দিরের একদম অপোজিটেই এইখানে দেখুন একটি মসজিদ রয়েছে। এটা হচ্ছে জ্ঞানবাপী মসজিদ। এই হচ্ছে মণিকর্ণিকা ঘাটের মূল শ্মশান। এই ওপর থেকে শ্মশানের দৃশ্যটা অনেকটা এরকম দেখুন। লাইন দিয়ে একের পর এক মৃতদেহ দাহ করা হচ্ছে। এই যে প্রচুর লোক ওখানে এসে অপেক্ষা করছেন মৃতদেহ দাহ করার জন্য। এখানে দেখুন সবে মাত্র একটা চিতা সাজানো হচ্ছে আর কি। তো একটা জায়গা জোগাড় করে বসে পড়েছি আরতি দেখার জন্য। আরতি এখনো শুরু হয়নি। বারাণসী ভারতবর্ষের অন্যতম প্রাচীন আর প্রাণবন্ত একটা শহর, যেই শহর শতকের পর শতক ধরে আজও একেবারে জীবন্ত, যার টানে দূর দূরান্ত থেকে মানুষজন ছুটে আসেন মহাদেবের এই পুণ্যভূমিতে। তাই এই বছর আমি পৌঁছে গিয়েছিলাম আমাদের সকলের পরম প্রিয় কাশী ধামে। দুটো দিন এই শহরের আনাচে কানাচে ঘুরে দেখেছিলাম বিভিন্ন জায়গা। আমাদের আজকের ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরবো আমার দুদিনের বারাণসী ভ্রমণের অভিজ্ঞতা। কলকাতা থেকে বারাণসী আপনারা চাইলে ট্রেনে করেও যেতে পারেন অথবা ফ্লাইটেও যেতে পারেন। ট্রেনে করে গেলে আপনাদের ক্ষেত্রে খরচটা অনেকটাই কম পড়বে। কলকাতা থেকে সরাসরি বারাণসী যাওয়ার জন্য বেশ কয়েকটি ভালো ট্রেন রয়েছে। সেগুলি হলো হাওড়া অমৃতসর মেল, শিয়ালদা বারাণসী অমৃত ভারত এক্সপ্রেস, বিভূতি এক্সপ্রেস আর দুন এক্সপ্রেস। এই সমস্ত ট্রেনের নাম, ডিটেলস, ভাড়া, যাবতীয় তথ্য আমি স্ক্রিনে দিয়ে দিলাম, আপনারা একবার চেক করে নেবেন। আর এই সবকটি ট্রেনই আপনাদের একেবারে সকাল সকাল পৌঁছে দেবে বারাণসী। তো পৌঁছে গেলাম অবশেষে বারাণসী জাংশন রেলওয়ে স্টেশন। এই কিছুক্ষণ আগেই ট্রেন থেকে নামলাম। এখন সময় হচ্ছে সকাল 6:30। এখন আমি স্টেশন থেকে বাইরের দিকে যাব। বাইরে বেরিয়ে ধরবো হচ্ছে শেয়ারিং টোটো। শেয়ারিং টোটো পাওয়া যায় কিনা দেখি। শেয়ারিং টোটো ধরে চলে যাব গাদুলিয়া চকে। আর এখনো কিন্তু আমি কোনো থাকার জায়গা ঠিক করিনি বা আগে থেকে বুক করে আসিনি। এখন গাদুলিয়া চকে যাব, গিয়ে একটা ব্যবস্থা করতে হবে থাকার। ওখানে কিন্তু এত সকালে রুম খোলে না, তাই ধীরে সুস্থে আস্তে আস্তে যাব। কারণ ওখানকার ম্যাক্সিমাম হোটেলের চেকিং টাইম হচ্ছে 11টা 12টা। তো অত তো লেট করা যাবে না, গিয়ে দেখি যদি কোনো থাকার জায়গার একটা ব্যবস্থা করা যায়। স্টেশন থেকে গধুলিয়া চক যাওয়ার জন্য আপনারা অটো, টোটো, ছোট গাড়ি সব রকম ব্যবস্থাই পাবেন। স্টেশন থেকে গাদুলিয়া চক পর্যন্ত রিজার্ভে অটো ভাড়া হচ্ছে 150 টাকা। স্টেশন থেকে গাদুলিয়া চক পর্যন্ত রিজার্ভে টোটো ভাড়া হচ্ছে 100 টাকা। সেই ক্ষেত্রে অটোতে যেতে পারবেন 3 জন, ম্যাক্সিমাম 4 জন। আর টোটোর ক্ষেত্রে 5 জন যাওয়া যাচ্ছে আমি যা দেখলাম। আর শেয়ারিং অটোর কোনো ব্যবস্থা নেই, তবে শেয়ারিং টোটো পাওয়া যায়। শেয়ারিং টোটো পাওয়া যাবে দূরে ওই যে ব্রিজটা দেখছেন, ওই ব্রিজটার নিচ থেকে। সেই ক্ষেত্রে ভাড়া পড়বে 20 থেকে 30 টাকা। খুব শীঘ্রই বারাণসী রেলওয়ে স্টেশন থেকে একেবারে গাদুলিয়া চক পর্যন্ত রোপওয়ে শুরু হবে। মানে পাবলিক ট্রান্সপোর্টের মতো পাবলিক রোপওয়ে তৈরি হচ্ছে আমাদের ভারতবর্ষে প্রথম। সম্ভবত মে মাসে শুরু হওয়ার কথা রয়েছে। এই রোপওয়েটার দূরত্ব হচ্ছে প্রায় 4 কিলোমিটার। এটা হয়ে গেলে আপনারা একেবারে স্টেশনের বাইরে থেকে রোপওয়েতে উঠবেন আর পৌঁছে যাবেন গাদুলিয়া চকে। এই রেলওয়ে স্টেশনের একদম পাশেই হচ্ছে রোপওয়ে স্টেশন। এই দেখুন লাইন আপনারা দেখতে পারবেন, এই যে লাইনের কাজ মোটামুটি হয়ে গেছে। এখান থেকেই রোপওয়ে চলবে। স্টেশনের সামনে থেকে একটা টোটো নিয়ে নিয়েছি শেয়ারিং এ। এই টোটো করেই এখন যাচ্ছি হচ্ছে গাদুলিয়া চক। ভাড়া নেবেন বললেন 20 টাকা পার পার্সন। টোটো আমাদের নামিয়ে দিল একেবারে গাদুলিয়া চকের কাছে। গাদুলিয়া চক পর্যন্ত কিন্তু টোটো, অটো কোনো কিছুই যাচ্ছে না, আপনাদের এই মোড়ে নামিয়ে দেবে। কারণ এখানে যে রোপওয়ের কাজ হচ্ছে তার জন্য টোটো, অটো কোনো যানবাহনই অ্যালাউ করছে না একেবারে গাদুলিয়া চকের সামনে। এই দেখুন এটা হচ্ছে গাদুলিয়া চক রোপওয়ে স্টেশন। কাজ মোটামুটি এগোচ্ছে, তবে এনারা লোকাল লোক, এনারা বলছেন যে আর 1-2 মাসের বেশি লাগবে না। টেন্টেটিভ সময় অনলাইনে আমি দেখলাম দেখাচ্ছে হচ্ছে মে মাস। তবে আশা করছি মে মাসের মধ্যেও ওনারা শুরু করতে পারবেন না, কারণ এই হচ্ছে দেখুন স্টেশন সবে স্ট্রাকচার পড়েছে, কাজ কিন্তু এখনো অনেকটাই বাকি। এই নিয়ে আমি দ্বিতীয়বার আসলাম বারাণসী, কিন্তু অনুভূতিগুলো যেন একদম প্রথমবারের মতনই রয়ে গেছে। এই রাস্তাঘাট, এই মানুষজন, এই ভিড়, এই চিৎকার চেঁচামেচি, এত সাধু সন্ত রাস্তাঘাটে যাতায়াত, এইসব দেখে সত্যি খুবই ভালো লাগছে আর কি।
এখন বারাণসীর এই অলিগলি দিয়ে ঘুরে বেড়াচ্ছি আর হোটেল খুঁজছি। দেখুন আপনাদের এইবার হোটেলটা দেখাই, যে হোটেলে আমি এইবার এসে রয়েছি। হোটেলটা হচ্ছে দশাশ্বমেধ ঘাটের একদমই কাছে, পায়ে হেঁটে দশাশ্বমেধ ঘাট ওই ম্যাক্সিমাম 1-1.5 মিনিট আর কি। এই হচ্ছে হোটেল যোগী সোল পি গেস্ট হাউস। এটাই হচ্ছে এখানে এইবারে আমার থাকার জায়গা। আর এই দেখুন এখানে নাম্বার দেওয়া আছে, এটা আপনারা নোট করে নিন। এটাই হচ্ছে ওনাদের ফোন নাম্বার। আর এখানে যদি আপনারা থাকতে চান তাহলে কিন্তু আপনাদের অনলাইনে বুকিং করতে হবে, কারণ অফলাইনে এখানে সবসময় রুম থাকে না। অফলাইনে আপনারা যদি এসে বুক করতে চান তাহলে চেক করে নেবেন, অথবা যে নাম্বার দিলাম ওখানে একবার ফোন করে দেখে নেবেন। আর এখানকার রুম রেন্ট হচ্ছে ওই এসি ধরুন 1200 থেকে 1500, আর নন এসি হচ্ছে ওই 900 থেকে 1100, এই রেঞ্জের মধ্যে এখানে রুম সারা বছরই অ্যাভেলেবেল থাকে। চলে এসেছি 3 তলায়, আর এটা হচ্ছে আমার রুম নাম্বার 8। রুমে ঢুকেই সবার প্রথমে আপনারা বিশাল বড় একটি বেড দেখতে পারবেন। ডাবল বেড রয়েছে একটি, কিন্তু এখানে 3জন আরাম করে থাকা যাবে। 2জন অ্যাডাল্ট আর একটা বাচ্চা থাকতে পারবে। আর বেডের এই দিকে রয়েছে হচ্ছে বিশাল বড় একটা মিরর। আর এখানে ছোট্ট একটা স্টোরেজ আপনারা পাবেন টেবিলের আকারে, ড্রেসিং টেবিল বলতে পারেন এটাকে আপনারা। আর এই দিকে রয়েছে এসি। এসি কিন্তু চলছে, খুব ভালো চলছে। আর রুমের বেডের এই দিকটায় রয়েছে আরেকটা টেবিল, এখানে আপনারা ওই জলের বোতল, ব্যাগ ট্যাগ এগুলো রাখতে পারেন। আর এইদিকে হচ্ছে একটা আলমারি রয়েছে। আলমারিটা খুবই বড় আর খুবই ভালো। এই দেখুন, এই যেখানে আমি কিছু জামা প্যান্ট রেখেছি আর এখানে ব্যাগ রেখেছি আর কি। আর এখানে টিভি রয়েছে, আর টিভি কিন্তু খুব ভালো চলছে। আমি অনেক হোটেল দেখেছি সেখানে টিভি চলে না, এখানে কিন্তু টিভি চলছে। এইদিকে একটা সুইচ বোর্ড রয়েছে, আর এইদিকে আরেকটা সুইচ বোর্ড রয়েছে যেটা এসি। আর এইদিকে আরেকটা সুইচ বোর্ড রয়েছে যেখানে আপনারা ফোন চার্জ দিতে পারবেন। আর সব থেকে ভালো বিষয়, মাথার এইখানে আরেকটা সুইচ বোর্ড দিয়েছে, মানে আপনার বেডের একদম পাশে। এইদিকে এখানে একটা লাইট দিয়েছেন ওনারা, এই যে নাইট ল্যাম্প, এটা জ্বালিয়ে রাত্রিবেলা ঘুমোতে পারবেন আপনারা। এবার আপনাদের ওয়াশরুমটা একটু দেখাই। এই যে এটা হচ্ছে ওয়াশরুম, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। এই দেখুন ওয়েস্টার্ন কোমর রয়েছে, খুবই পরিষ্কার ওয়াশরুম। ওইদিকে আবার ছোট্ট জানলাও রয়েছে। এদিকে একটা শাওয়ার রয়েছে, এদিকে গিজার রয়েছে। তো শীতকালে যদি আপনারা আসেন কোনো অসুবিধাই হবে না। এদিকে বালতি, মগ, এই সমস্ত জিনিস রয়েছে। আর এইদিকে দেখুন ওনারা ওই কিছু শ্যাম্পু দিয়েছেন, আর এটা দিয়েছেন হচ্ছে শাওয়ার জেল। এদিকে ছোট্ট একটা সাবানও দিয়েছেন। এইদিকেও আবার একটা কারেন্টের পয়েন্ট করে দিয়েছেন ওনারা। এদিকে ডাস্টবিনও রয়েছে, কোনো অসুবিধা হবে না। তো এই মোটামুটি রুমের ওভারভিউ। আমার কিন্তু খুবই পছন্দ হয়েছে রুমটা। তো হোটেল থেকে স্নান টান করে ফ্রেশ হয়ে একদম বেরিয়ে পড়লাম। এখন যাচ্ছি হচ্ছে কাল ভৈরব মন্দির দর্শনে। এখান থেকে খুব বেশি দূরে নয়, পায়ে হেঁটে গেলে ওই 20 মিনিট মতো সময় লাগবে। এখানে দেখুন সকাল সকাল গরম গরম কচুরি ভাজা হচ্ছে, 1 প্লেট 40 টাকা, 3টে কচুরি। এই যে কচুরি আর সয়াবিন আলুর তরকারি, 40 টাকা প্লেট। তো কচুরি খেয়ে নিলাম সকাল সকাল। আসলে কচুরি হচ্ছে 1 প্লেটে 4টে থাকে, 10 টাকা পিস। 4টের দাম হচ্ছে 40 টাকা। আর উনি আমায় বলেছিলেন যে পরে আরেক পিস নিতে, সেটা আমি আর শুনিনি আর কি, তাই 3টের জন্য আমি 30 টাকা দাম দিলাম। বারাণসীতে এখানকার ধর্মপ্রাণ মানুষের একটা মান্যতা রয়েছে। এখানকার লোকজন মেনে চলেন যে এখানে আসলে নাকি সবার আগে কাল ভৈরব মন্দিরের দর্শন করতে হয়, তারপর বাবা বিশ্বনাথের দর্শন করতে হয়। কাল ভৈরব হচ্ছে বাবা মহাদেবেরই আরেকটা রূপ। এখানে কিন্তু কাল ভৈরবকেও খুব সমানভাবে পুজো করা হয়। এখানে যেসব দর্শনার্থী আসেন তারা কিন্তু এই দুটো মন্দিরই দর্শন করে থাকেন। কাল ভৈরব মন্দির যাওয়ার রাস্তাটা একটু প্যাঁচালো রাস্তা আর কি, মানে অলিগলি দিয়ে আপনাকে যেতে হবে যদি পায়ে হেঁটে যান, অথবা আপনারা যদি টোটো নিয়ে বা ওই যে রিক্সা রয়েছে সেটা নিয়ে যান তাহলে অত অসুবিধা হবে না, ওনারা সোজা রাস্তা দিয়ে পৌঁছে দেবেন। আমার একটু গলিগালা ঘুরতে ভালো লাগে, তাই আমি আর ওগুলো নিলাম না, পায়ে হেঁটেই যাচ্ছি।
চলে এসেছি কালভৈরব মন্দিরের সামনে। কালভৈরব মন্দিরেও কিন্তু প্রচুর ভিড় হয়ে গিয়েছে, মানে কাশী বিশ্বনাথ মন্দিরে যত ভিড় রয়েছে ঠিক সেই রকমই ভিড় রয়েছে এই কালভৈরব মন্দিরে। ছিলেন এই একবার দেখুন মন্দিরের চারিদিকে প্রচুর ভিড়। এটা কিন্তু এন্ট্রি লাইন নয়, এখন এত ভিড় হয়ে গিয়েছে যে এখান থেকেও লোক ঢোকাচ্ছে। আপনারা যদি কালভৈরব মন্দিরে পুজো দিতে চান তাহলে মন্দিরের বাইরে এরকম সারিবদ্ধভাবে প্রচুর দোকান রয়েছে, এখান থেকে আপনারা ডালা কিনে পুজো দিতে পারেন মন্দিরে। এই যে এই গলির মধ্যে প্রচুর দোকান রয়েছে পরপর। তো এখন লাইনে দাঁড়িয়ে পড়েছি আর মন্দিরে দর্শন করতে যাচ্ছি, প্রচন্ড ভিড়। আবার দর্শন করে এসে আপনাদের সঙ্গে কথা হবে। তো প্রায় ধাক্কাধাক্কি করে চলে এসেছি মন্দিরের সামনে। মন্দিরের ভিতরে কিন্তু ক্যামেরা অ্যালাউ নেই, বাইরে এখানেই ক্যামেরা বন্ধ করে দিতে হবে। তো মন্দির দর্শন করে আবার কথা বলছি। এই দেখুন এটাই হচ্ছে বাবা কালভৈরবের মূর্তি। এক্ষুনি কালভৈরব মন্দির দর্শন করে আসলাম, মানে মাথা খারাপ করা ভিড় যাকে বলে। ধাক্কা ধাক্কি মানে নড়ার মতো জায়গা নেই, এত ভিড় হয়ে গিয়েছে। আর যেহেতু এখন মন্দির বন্ধ হয়ে যাবে তাই এখানকার কর্তৃপক্ষ একটু তাড়াহুড়ো করছে আর কি। তো এখানে জিজ্ঞেস করে জানতে পারলাম ভোর 5টা থেকে দুপুর 1টা পর্যন্ত এই মন্দির খোলা থাকে, আবার বিকেল 3টে থেকে রাত 12টা পর্যন্ত এই মন্দির খোলা থাকে। বারাণসীর গলি মানেই দেয়ালে নানান ধরনের ভারতীয় সংস্কৃতি বা ধর্মীয় চিত্র, আর অলিগলিতে দেখতে পারবেন পুরনো বাড়িঘর। এই গলির মধ্যে হঠাৎ করে একটা বেশ পুরনো মন্দির দেখতে পারলাম। মন্দিরের চূড়াটা অনেকটা কাশী বিশ্বনাথ মন্দিরের মতনই। আর এই হচ্ছে মন্দির, মন্দিরটা বন্ধ রয়েছে। আর এই গলিগুলো দেখুন, এই বাড়িঘরগুলো দেখুন, এইদিকে আরেকটা মন্দির রয়েছে। কালভৈরব মন্দির দেখে ওখান দিয়ে গলিগালা দিয়ে একেবারে পৌঁছে গেছি এসে কাশী বিশ্বনাথ মন্দিরের নতুন করিডরে 2 নম্বর গেটে। এবার কাশী বিশ্বনাথ মন্দিরের টোটাল 4টে গেট রয়েছে, তার মধ্যে 2 নম্বর গেটটাই সব থেকে ভালো পুজো দেওয়ার জন্য, কারণ এখানে আপনারা একেবারে বিনা পয়সায় ব্যাগ ফোন সমস্ত কিছু জমা রাখতে পারবেন, যেই সুবিধা আপনারা অন্যান্য গেটে পাবেন না। অন্যান্য গেটের ক্ষেত্রে কি হচ্ছে, সেখান থেকে আপনারা যদি পুজো দেন সেখানে আপনাকে প্রসাদ কিনতে হবে, ওই নকুনদানা টকুনদানা এই সমস্ত কিছু দিয়ে প্রসাদ দিচ্ছেন ওনারা। আর এক একটা মালা যদি নেন, আকন্দ ফুলের মালা 50 টাকা 60 টাকা করে বিক্রি হচ্ছে, মানে 1 নম্বর 3 নম্বর 4 নম্বর গেটের অবস্থা আর কি। তো ওখানে ওই সমস্ত প্রসাদ কিনে সব কিছু কিনে তারপর আপনাকে ব্যাগ জমা রাখতে ওনারা দেবেন, মানে আপনি যদি প্রসাদ না কেনেন আপনি ব্যাগ ফোন কিচ্ছু জমা রাখতে পারবেন না। আর 2 নম্বর গেটে আসলে এখানে সরকারি ব্যবস্থা রয়েছে, একেবারে বিনা পয়সায় ব্যাগ ফোন জুতো সমস্ত কিছু জমা রেখে দর্শন করে আবার আপনাদের জিনিস রিটার্ন নিয়ে আপনারা ফিরে যেতে পারবেন। এই দেখুন এটাই হচ্ছে নবনির্মিত সেই মন্দির করিডর, তার মূল গেট। আর এখানে কিন্তু প্রচুর সিঁড়ি রয়েছে, এই সিঁড়ি ভেঙে ওপরে উঠতে হবে। ইয়াং মানুষের জন্য তো কোনো সমস্যা নয় এতগুলো সিঁড়ি ভাঙা, কিন্তু সাথে যদি বয়স্ক লোক থাকে তারা এতগুলো সিঁড়ি ভেঙে ওপরে উঠতে পারবেন না, যদি পায়ের সমস্যা থাকে তো। তাছাড়াও অনেক বয়স্ক লোক কিন্তু এই গেট থেকে গিয়েই দর্শন করছেন, আমি দেখেছি। এটা আসলে দেখুন মনের জোর, মনের শক্তি থাকা দরকার। আর এই গেটের একদম পাশেই রয়েছে এরকম জুতো রাখার র্যাক, এখানে আপনারা জুতো রাখতে পারেন। ওই ভেতরেও একটা কাউন্টার রয়েছে জুতো রাখার র্যাকে, কিন্তু ওটা ফুল হয়ে গিয়েছে আর এটা অনেকটাই খালি রয়েছে। এই যে মন্দিরে প্রবেশ করলাম, একবার অবস্থাটা দেখুন এখানে, মানে কাতারে কাতারে লোক, ভিড়টা একবার দেখুন আপনারা। এই যে চারিদিকে লোক আর লোক। আপনাদের এবার দেখাই আপনারা কোথায় ফ্রিতে ব্যাগ আর ফোন জমা রাখবেন, সেই কাউন্টারটা কোথায় সেটা আপনাদের একবার দেখিয়ে দিই। এই দেখুন এই গেট থেকে এন্ট্রি করবেন, এন্ট্রি করে সোজা বাদিক ধরে হেঁটে আসবেন। হেঁটে এসে এই যে দোকানগুলো দেখছেন, এই দোকানগুলোর একদম পাশে এখানে একটা গলি রয়েছে, এই গলির মধ্যে আপনাদের আসতে হবে। এখানে দেখুন ওনারা বোর্ড দিয়ে দিয়েছে যে নিঃশুল্ক একেবারে ব্যাগ ফোন আপনারা জমা রাখতে পারেন। এখানেই সবাই জুতো টুতো খুলে দর্শন করতে চলে যাচ্ছে। আর এই যে এই হচ্ছে কাউন্টার, এখানেই আপনাদের ব্যাগ ফোন টোন জমা রাখতে হবে। এই যে এখানে স্ক্যানার রয়েছে, এই সিকিউরিটি স্ক্যান করে দেবে, তারপর এরকম লাইন দিয়ে আপনাকে সব জমা করতে হবে। তো এটা হচ্ছে সরকারি লকার, এখানে কোনো টাকা পয়সা লাগছে না। এখানে ছাড়া আপনারা যেখানেই রাখতে যাবেন ওনারা বলবেন প্রসাদ কিনতে হবে।
আর 20-30 টাকার প্রসাদ চাইছে 100 টাকা 150 টাকা। মানে কি বলবো আর কি, দাম তো বেশি নিচ্ছে কিন্তু তার তো একটা লিমিট থাকা দরকার নাকি। মন্দির থেকে প্রবেশ করলেন, প্রবেশ করে এই রাস্তাটা হেঁটে এইখানে দেখতে পাবেন প্রচুর সিঁড়ি রয়েছে। তবে এই সিঁড়িতে ওঠার ঠিক পাশের জায়গায় রয়েছে ইলেকট্রিক এসকেলেটর। আপনারা যদি এই সিঁড়ি ভাঙতে না চান তাহলে আপনারা এই ইলেকট্রিক এসকেলেটর করে ওপরে উঠে যেতে পারেন। আমি এখন তাই করছি। দেখুন এটা ফাঁকাই রয়েছে আর এখানে ছাওয়াও করা রয়েছে, তাই গরম হবে না অতটা। আগে হতো কি, গরমকালে মন্দির টন্দিরগুলো একটু ফাঁকা পাওয়া যেত, মন ভরে দর্শন করা যেত আর কি। এখন একটা জানি না, হুজুগ বলুন, ট্রেন্ড বলুন, ভাইব বলুন, কি বলুন আমি জানি না, তবে আমি দেখছি প্রচুর ভিড় বারাণসীতে। মন্দিরে যত না ভিড় তার থেকে বেশি রাস্তাঘাটে ভিড়। এইখানে আবার ভারত মাতার একটা মূর্তি রয়েছে, খুব সুন্দর মূর্তিটা। এখানে আবার রানী অহল্যাবাইয়ের একটা মূর্তি রয়েছে, ইনি হচ্ছেন রানী অহল্যাবাই। এটা হচ্ছে মহাতীর্থেশ্বর মন্দির, এটা হচ্ছে মহাতীর্থেশ্বর মহাদেব। মূল কাশী বিশ্বনাথ মন্দিরের পাশে এখানেও একটা মন্দির রয়েছে, এখানেও কিন্তু সবাই দর্শন করছেন আর কি। এই যে এখানেও মহাদেব বিরাজ করছেন। এই দেখুন চলে এসেছি একেবারে কাশী বিশ্বনাথ মন্দিরের সামনে। এটা হচ্ছে কাশী বিশ্বনাথ মন্দিরের চূড়া আর এটা হচ্ছে মূল মন্দির। এখান থেকে তাও দেখা যায়, আর অন্যান্য গেট থেকে কিন্তু আপনারা দেখতে পারবেন না। এই যে এটা হচ্ছে মূল মন্দির। তো আমি এখন যাচ্ছি, আমি গিয়ে এখন ব্যাগ জমা করব, ব্যাগ ফোন জমা করে এসে দর্শন করে আবার আপনাদের সঙ্গে কথা বলছি। এক্ষুনি কাশী বিশ্বনাথ মন্দিরে বাবা মহাদেবকে দর্শন করে আসলাম, আর যে কাউন্টারে ব্যাগ ফোন জমা করেছিলাম সেগুলো আবার রিসিভ করলাম। কোনো টাকা পয়সা লাগছে না, এই ব্যবস্থাপনাটা আমার খুব ভালো লাগলো। এবার দর্শন প্রসঙ্গে যদি বলি, দর্শন খুব ভালো করে হয়েছে, আমি দুবার দর্শন করে ফেলেছি। এবার আমি যখন ভেতরে গেলাম লাইন দিতে, তো পুলিশ কি করলো, তখন একটা নতুন লাইন শুরু করলো এবং আমাকে নিয়ে গিয়ে সেই লাইনে দাঁড় করিয়ে দিল। আর নতুন লাইন, পেছনে লোকজন ছিল না, একদম খালি ছিল, তাই 5 মিনিটের মধ্যেই দর্শন হয়ে গিয়েছে। তো ওই দর্শন করে আমি আবার বেরালাম, বেরিয়ে আবার লাইন দিয়েছি অন্য একটা লাইনে, ওখান দিয়ে গিয়ে আবার দর্শন করেছি। দুবার খুব ভালোভাবে দর্শন করতে পারলাম। তাই আপনারা যদি একটু ফাঁকায় ফাঁকায় ভালো করে দর্শন করতে চান তাহলে আমি বলবো দুপুরের দিকে আসুন, অথবা রাতে যখন বন্ধ হয় 8টা সাড়ে 8টার দিকে আসুন, তখন কিন্তু খুব ভালো করেই দর্শন করতে পারবেন। আপনারা যদি এই মন্দিরে পুজো দিতে চান তাহলে এই মন্দির করিডোরের মধ্যেই আপনারা ফুল প্রসাদ সমস্ত কিছু পেয়ে যাবেন, সেগুলো নিয়ে মন্দিরে যেতে পারেন। তবে ব্যাপার হচ্ছে দেখুন, এখানে আপনাকে ফুল, মালা, দুধ, যে সমস্ত কিছুই আপনি ভগবানকে নিবেদন করবেন সব কিছুই কিন্তু একটা চোঙ রয়েছে, এই চোঙের মধ্যে দিতে হবে। মহাদেবকে সরাসরি আপনারা দিতে পারবেন না। এইবার মন্দিরের ভেতরেও মন্দির কর্তৃপক্ষের কিছু লোক ওখানে ঘোরাঘুরি করছেন, ওনারা বলছেন যে ওনারা নাকি একেবারে সামনে নিয়ে গিয়ে পুজো দিয়ে দেবেন, তার জন্য নাকি 1000 টাকা পার পার্সন দিতে হবে। তো আমি দাঁড়িয়ে কিছুক্ষণ দেখলাম ওখানে যে কি ব্যাপার না ব্যাপার। তো কি হচ্ছে, ওনারা একেবারে আপনাকে ভেতরে নিয়ে চলে যাবে। আপনি যদি 1000 টাকা প্রতিজন দেন তাহলে একেবারে মহাদেবের সামনে গিয়ে ঠাকুর মশাইয়ের সামনে মন্ত্র উচ্চারণ করে পুজো দিতে পারবেন। জল অভিষেক বা দুধ নিয়ে যদি আপনি যান দুধ অভিষেক করতে পারবেন, মালা নিয়ে গেলে সেগুলো পরাতে পারবেন। মোটামুটি 5-7 মিনিট ওখানে থাকতে পারবেন, ভালো করে মহাদেবকে ছুঁয়ে পুজো দিতে পারবেন। তার জন্য 1000 টাকা প্রতিজন এখন চাইছেন ওনারা। এবার আপনারা যদি 4 জন থাকেন 4000, 3 জন থাকলে 3000, 2 জন থাকলে 2000। বাবা কাশী বিশ্বনাথ মন্দির দর্শন হয়ে গেছে, এখন যাচ্ছি হচ্ছে মা অন্নপূর্ণার মন্দির দর্শন করে মা অন্নপূর্ণার মন্দিরে ভোগ খেতে। আপনারা এই মন্দির করিডোরের মধ্যে দিয়ে যেতে পারবেন অন্নপূর্ণা মন্দিরে। আপনারা জিজ্ঞেস করবেন পুলিশ কর্তাকে, 2 নম্বর গেটের সামনে দেখবেন একটা রেস্টুরেন্ট রয়েছে, ওই রেস্টুরেন্টের পাশের গলি দিয়ে সোজা হাঁটলেই একেবারে অন্নপূর্ণা মন্দিরের সামনে পৌঁছে যাবেন। কাশী বিশ্বনাথ মন্দিরের একদম অপোজিটেই এইখানে দেখুন একটি মসজিদ রয়েছে, এটা হচ্ছে জ্ঞানবাপী মসজিদ, একেবারে মন্দিরের গায়ে। এই মসজিদটাকে কিন্তু একেবারে লোহার ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলেছে এখানকার মন্দির কর্তৃপক্ষ, তাই আপনারা এটা দেখতে পারবেন না। এই জ্ঞানবাপী মসজিদ নিয়ে বর্তমানে একটা বিতর্ক চলছে।
বিতর্কটা অনেকটা এরকম যে হিন্দু সম্প্রদায়ের মানুষরা দীর্ঘদিন ধরে দাবি করছিলেন যে জ্ঞানবাপী মসজিদটা আসলে মন্দিরই ছিল এবং সেটা তৎকালীন সময় ছিল কাশী বিশ্বনাথ মন্দিরের একটা অংশ। পরবর্তীকালে মুসলমান সম্প্রদায়ের মানুষরা সেটা দখল করে সেটাকে মসজিদ বানিয়ে নিয়েছিলেন। পরবর্তীকালে এই মামলা আদালতে ওঠে। আদালত একটি বিশেষজ্ঞ টিম তৈরি করে, তাদের এখানে পাঠায়। তারা উৎখনন কার্য চালিয়ে এই মসজিদটা থেকে কিন্তু মন্দিরের অনেক জিনিস উদ্ধার করেছিলেন। মহাদেবের একটা শিবলিঙ্গর মতো জিনিসও উদ্ধার করেছিলেন। মানে মুসলমানরা নামাজ পড়তে যাওয়ার আগে যেখানে হাতটা ধোয় আর কি, সেখানেই দেখা গেছিল একটা বিশাল বড় মহাদেবের শিবলিঙ্গর মতো জিনিস। আর এখানে এখন গেলে আপনারা দেখতে পারবেন যে উৎখননের ফলে মসজিদের নিচের অংশে বহু হিন্দু ধর্মের জিনিসপত্র পেয়েছেন এখানকার যারা বিশেষজ্ঞ টিম ছিল তারা। আর সেগুলোকে কিন্তু এখন পুজো করা হচ্ছে আর কি। আর সব থেকে মানে ইন্টারেস্টিং বিষয় যেটা, যেই কারণে এখানকার লোকেরা দাবি করছেন যে ওটা কাশী বিশ্বনাথ মন্দিরের অংশ ছিল। দেখুন, এত মন্দিরের গা ঘেঁষে কোনো মসজিদ আগে ছিল কিনা এ নিয়ে সত্যি বিতর্ক আছে। আর সব থেকে উল্লেখযোগ্য যে বিষয়, যে এখানে একটা বিশাল বড় নন্দী মহারাজ রয়েছেন কাশী বিশ্বনাথ মন্দিরে। তো সবার একটা প্রশ্ন যে মহাদেবের শিবলিঙ্গ নেই, তাহলে নন্দী মহারাজ একা একা কি করছেন ওখানে? আপনারা সকলেই জানেন যে নন্দী মহারাজ মহাদেবকে গার্ড করেন, সুরক্ষা দেন, সবকিছু থেকে আগলে রাখেন। তো ঠিক নন্দী মহারাজটা যেখানে রয়েছে তার অপোজিটেই হচ্ছে মসজিদ, মানে মসজিদের দিকে মুখ করে। তাই বিশেষজ্ঞের দল উৎখনন চালিয়ে ঠিক ওই জায়গার কাছাকাছি একটা শিবলিঙ্গও পেয়েছেন। তারপর থেকে এই দাবি আরো জোরালো হয় যে মসজিদটাকে একেবারে কাশী বিশ্বনাথ মন্দিরের অংশ হিসেবে গ্রহণ করে জুড়ে দেওয়ার। এই নিয়ে মামলা এখনো চলছে, এখনো কোর্টে লড়াই চলছে, ফাইনাল আপডেট এখনো আসেনি। এই দেখুন, এটাই হচ্ছে মা অন্নপূর্ণা মন্দিরের ভোজনালয়। কাশী বিশ্বনাথ মন্দিরের 1 নম্বর গেটের পাশেই হচ্ছে অন্নপূর্ণা মন্দির। এছাড়াও আপনারা নানান দিক থেকে এই মন্দিরে যাওয়ার রাস্তা অ্যাক্সেস করতে পারবেন, গলিগালা দিয়ে রাস্তা আর কি। তো মন্দির দর্শন করে ভোগ খেয়ে এইসবে বাইরে আসলাম। মন্দির বলুন বা ভোগ খাওয়ার জায়গা বলুন, কোথাও কিন্তু ওনারা ভিডিও করতে দিচ্ছেন না, রাগারাগি করছেন, কারণ ওখানে নাকি ভিডিওগ্রাফি অ্যালাউ নেই। তাই ভেতরটা আপনাদের দেখাতে পারলাম না, কিছু কিছু ফুটেজ তুলেছিলাম সেটাই দেখালাম আর কি। তো ভোগে দিয়েছিল ভাত, তারপর সাম্বার, আলু ছোলা এরকম দিয়ে একটা তরকারি, পাঁপড়, লাড্ডু, আর দিয়েছিল ছাঁচ। খুবই ভালো খাবার, অসাধারণ খাবার। আর আপনারা যতটা চাইবেন ততটাই পাবেন, খাবার কিন্তু নষ্ট করা চলবে না, তাই যতটা খেতে পারবেন ততটাই নেবেন। অভিজ্ঞতা সত্যিই খুব ভালো। এখন বিকেল বিকেল হয়ে গিয়েছে, তাই যাচ্ছি হচ্ছে দশাশ্বমেধ ঘাটে গঙ্গা আরতি দেখার জন্য। বিকেলের গধুরিয়া চক একেবারে ভিড়ে টইটুম্বুর। যে যেখানেই ছিলেন বিকেল বেলা সবাই এসে ভিড় করছেন দশাশ্বমেধ ঘাটে, কারণ এই ঘাটের আরতিটাই সব থেকে ভালো হয় আর দেখার মতো হয়। আমি আগেও দেখেছি বিভিন্ন ঘাটে আরতি হয়, আশি ঘাটেও ভালো হয়, কিন্তু দশাশ্বমেধ ঘাটেরটা সব থেকে বড় আর কি। তাই সবাই চেষ্টা করেন এখানেই আরতি দেখার। এই দেখুন, এটা হচ্ছে দশাশ্বমেধ ঘাটের এই দিকের অবস্থা। এইখানেই আরতি হয়। আর এখন ঘড়িতে বাজে বিকেল 4:45। এখনই প্রচুর লোক এসে ভিড় করেছেন। আরতি শুরু হবে 6:30 থেকে। এই দেখুন, এখানেই দশাশ্বমেধ ঘাটে গঙ্গা আরতিটা হয়। এখনো তোড়জোড় শুরু হয়নি ঠিকঠাক, তবে এখানে মহিলারা বসে আরতির ফুল রেডি করছেন। আর এই গেরুয়া পোশাক পরা লোকগুলোকে দেখছেন, এনারা হচ্ছেন ব্যবস্থাপনায় রয়েছে আর কি এই গঙ্গা আরতি। এই যে এখানেই গঙ্গা আরতি হবে। আর আপনারা চাইলে এরকম বোটে বসেও আরতি দেখতে পারেন। 100, 150, 200 যে যেরকম পাচ্ছেন দাম নিচ্ছেন আর কি। এই যে তো একটা জায়গা জোগাড় করে বসে পড়েছি আরতি দেখার জন্য। আরতি এখনো শুরু হয়নি, এখন সবে 5:10 বাজে, এখনো 1 ঘন্টা 15-20 মিনিট বাকি আরতি শুরু হতে। আর এর থেকে বেশি লেট করলে কিন্তু আর জায়গা পাওয়া যাবে না, ভালো করে আরতিও দেখা যাবে না। आप सभी लोगों से ये विनम्र निवेदन किया जाता है कि आप अपने बड़ी पर्स, कैमरा, मोबाइल, चैन इत्यादि का बहुत ध्यान देंगे। सिद्धिरस्तु
नमः पार्वती पदये তো গঙ্গা আরতি আপনাদের দেখালাম, দশাশ্বমেধের গঙ্গা আরতি সত্যি মানে এক অন্য মুহূর্ত। ওই মুহূর্তগুলো যে কিভাবে কেটে যায় ভাবার বাইরে। আমার তো খুবই ভালো লেগেছে। আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। রাতের বারাণসী শহর আমাকে মুগ্ধ করলো মারাত্মকভাবে। সারাদিনের ক্লান্তি যেন এক নিমেষেই দূর হয়ে গেল। একরাশ মুগ্ধতা নিয়ে সেদিনের মতো আবার ফিরে চললাম হোটেলের পথে। নমস্কার, সকলকে জানাই সুপ্রভাত। আবার আজকে বেরিয়ে পড়লাম সকাল সকাল। আজকে আপনাদের ঘুরিয়ে দেখাবো বারাণসীর সমস্ত ঘাট। আর আমাদের যাত্রা শুরু করব হচ্ছে দশাশ্বমেধ ঘাট থেকে। দশাশ্বমেধ ঘাট বারাণসীর যে সমস্ত ঘাট আজও অবশিষ্ট রয়েছে তার মধ্যে অন্যতম প্রাচীন একটা গঙ্গার ঘাট। প্রাচীন বাংলা সাহিত্য হোক অথবা সংস্কৃতি, গল্প হোক অথবা পুরাণ, সব জায়গাতেই আমরা এই দশাশ্বমেধ ঘাটের উল্লেখ পেয়ে থাকি। দশাশ্বমেধ ঘাট হচ্ছে এমন একটা ঘাট, এই ঘাটটা আপনি দেখবেন সব সময় ব্যস্ত। সকাল বিকেল দুপুর রাত্রি কোনো সময়তে আপনি খালি পাবেন না, সব সময় এখানে লোকজন থাকেন আর কি। দশাশ্বমেধ ঘাটের পর এখন আমি চলে এসেছি শীতলা ঘাটে। আর এই শীতলাটা ঘাটটা হচ্ছে দশাশ্বমেধ ঘাটের ঠিক পাশেই অবস্থিত, একদম গা ঘেঁষে। আর বারাণসীতে আপনি দেখতে পারবেন একটা ঘাট থেকে আরেকটা ঘাটের দূরত্ব কিন্তু খুব একটা বেশি নয়, একদম গায়ে গায়ে অবস্থিত। শীতলা ঘাটের এখানে বাবা কাল ভৈরবের একটা মূর্তি রয়েছে, অসাধারণ সুন্দর। এই দেখুন, প্রতিটা ঘাটের চারপাশেই এরকম প্রচুর পুরোহিত আপনারা দেখতে পারবেন। প্রত্যেকেই বসে রয়েছেন, কেউ পুজো করছেন, কেউ পরলৌকিক কাজকর্ম করছেন। এই যে শীতলা ঘাটের পর এখন চলে এসেছি অহল্যাবাই ঘাটে। অহল্যাবাই ঘাটটা হচ্ছে শীতলা ঘাটের একদম পাশে। এই ঘাটটা একটু বড়, মানে শীতলা ঘাট যেটা ওটা একটু ছোট, দশাশ্বমেধ ঘাটটা আবার খুবই বড় ঘাট, সব থেকে বিখ্যাত ঘাট ওটা। আর অহল্যাবাই ঘাটটাও কিন্তু ভালোই বড় আর কি। এই দেখুন, অহল্যাবাই ঘাটে এইটুকুনি জায়গা মেরামতি করা হয়েছে আর কি। ওই যে ওপরে দেখছে, এখানে একটু মেরামতির কাজ করা হয়েছে। এটাকেই ফেসবুকে ভাইরাল করা হয়েছে যে ঘাট নাকি ভেঙে দেওয়া হচ্ছে। আর কিছু মানুষ তো এতেই মানে রেড়ে করে তেড়ে গেছিলেন আর কি। এখানে হিন্দিতে লেখা আছে এই অহল্যাবাই ঘাটের বিবরণী, এখানে ইংরেজিতেও আছে। এই যে অহল্যাবাই ঘাটের পর এখন চলে এসেছি মুন্সিঘাট ঘুরতে। মুন্সিঘাটও কিন্তু বেশ বড় ঘাট। আর মুন্সিঘাট বাঙালিদের কাছে খুবই জনপ্রিয়, কারণ এই ঘাটেই একসময় শুটিং করেছিলেন বাংলার জনপ্রিয় ডিরেক্টর সত্যজিৎ রায়। জয় বাবা ফেলুনার সিনেমার সেই বিখ্যাত দৃশ্যের কথা আপনাদের তো মনেই আছে, যে আমি নিজে ব্যক্তিগতভাবে সিনেমাটা 50 বারের বেশি দেখেছি আর কি। ফেলুদা আমার এত ভালো লাগে। তো সেই সিনেমায় যখন ফেলুদা, জটায়ু আর লালমোহন গাঙ্গুলি তিনজনে মিলে গিয়েছিলেন মাঙ্গাললাল মেঘরাজের বাড়িতে দেখা করতে, তারপর সেখানে হয়েছিল সেই দুর্দান্ত নাইফ থ্রোয়িং সিন, একেবারে রোমহর্ষক একটা দৃশ্য যাকে বলে। সেই দৃশ্যের পর তারা তিনজন যখন আবার বেরিয়ে এসেছিলেন মঙ্গললাল মেঘরাজের বাড়ি থেকে, তখন সেই দৃশ্যে আমরা দেখতে পাই ফেলুদা বসে রয়েছেন একটি জায়গায়, মানে একটি ঘাটের ওপরে। এই দেখুন, এটাই হচ্ছে সেই ঘাট যেখানে ফেলুদা বসেছিলেন। এবং এখানেই সে দিয়েছিলেন ফেলুদা সিনেমার বিখ্যাত এক ডায়লগ। সেই ডায়লগ আজও কিন্তু ব্যবহার করা হয়, সেই ডায়লগ আজও বাঙালি মনে রেখেছে আর কি। তখনই তিনি বলেছিলেন যে হয় তিনি তার বন্ধুর ওপর আক্রমণের প্রতিশোধ নেবেন, নয় এই গোয়েন্দাগিরি ছেড়ে দেবেন। সত্যি মানে এখন এক অন্যরকম অনুভূতি হচ্ছে। আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখানেই এক সময় পদধূলি পড়েছিল
আমাদের বাংলা তথা বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ফিল্ম ডিরেক্টর সত্যজিৎ রায়ের। এই দেখুন, মুন্সিঘাটের ঠিক এই জায়গাতেই শুটিং হয়েছিল জয় বাবা ফেলুনাথ সিনেমার। এই যে এই ঘাটটা, মুন্সিঘাটের ঠিক পাশেই রয়েছে দারবাঙ্গা ঘাট। এবার আপনাদের এই দারবাঙ্গা ঘাটটা একটু ঘুরিয়ে দেখাবো। এখন আমি দাঁড়িয়ে রয়েছি দারবাঙ্গা ঘাটের একদম সামনে। এই দারবাঙ্গা ঘাটেও কিন্তু জয় বাবা ফেলুনাথ সিনেমার শুটিং করা হয়েছিল। আর এই ঘাটটা কিন্তু খুবই বড় জমজমাট একটা ঘাট। সিনেমায় এই ঘাটেই প্রথমবার নিজের জেটি থেকে এসে নেমেছিলেন মোগলনান মেকরাজ। আর এই দারবাঙ্গা ঘাটেই কিন্তু দর্শন দিতেন মাছলি বাবা। যদিও সিনেমার সেই দৃশ্য শুটিং করা হয়েছিল স্টুডিওর মধ্যে। বারাণসীর এই প্রাচীন গঙ্গার ঘাটগুলো যতই ঘুরে দেখছিলাম ততই অবাক হচ্ছিলাম। বারবার মনে হচ্ছিল আধুনিকতা কোথায় যেন হারিয়ে গেছে এই প্রাচীনত্বের কাছে। এর সৌন্দর্য, এর মাধুর্য সবকিছুই ফিকে হয়ে গেছে আধুনিকতার কাছে। একসময় কতই না সুন্দর ছিল এই সমস্ত জিনিসপত্র। দারবাঙ্গা ঘাটের ঠিক পাশেই রয়েছে রানামহল ঘাট। এই ঘাটটা একটু ছোট, এখানে অত লোকজন অত নেই। আর এই ঘাটটা কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আর কি। অন্যান্য ঘাটে অনেকেই স্নান করছেন, একটু ভিড় আছে, হইচই আছে। এই ঘাটটা বেশ শান্ত, খুবই ভালো লাগলো আমার। এখন যেহেতু গরমকাল, তাই গঙ্গার জল অনেকটাই নিচে রয়েছে। বর্ষাকালে কিন্তু এই জল একেবারে এই যে রানামহল ঘাট লেখাটা দেখছেন, এই লেখাটার ওপর পর্যন্ত চলে যায়। আর এই সমস্ত সিঁড়ির ম্যাক্সিমাম কিন্তু একেবারে জলে ডুবে যায় আর কি। পুরো বারাণসী জুড়েই অজস্র গঙ্গার ঘাট রয়েছে। সব আপনাদের আর এই ভিডিওর মধ্যে দেখাচ্ছি না, তাহলে ভিডিও কিন্তু অনেক বড় হয়ে যাবে। আপনারা যখন আসবেন বারাণসী তখন এক এক করে সবকটা ঘাট হেঁটে হেঁটে বা নৌকায় করে ঘুরে দেখতে পারেন। এখন আমরা রয়েছি পান্ডে ঘাটে। দেখুন পান্ডে ঘাট। এখন আমরা এসে গেছি নারদ ঘাটের একদম সামনে। এই ঘাটটাতেও লোকজন সেরকম নেই। আর ইনারা সব এসছেন আর কি বোটে চড়বেন, একেবারে গ্রুপ করে লোকজন এসছেন। এই দেখুন কেদার ঘাট। এখন চলে এসেছি কেদার ঘাটে। আর কেদার ঘাটে এসে কিন্তু প্রচুর মানুষের ভিড় লক্ষ্য করতে পারছি। আসলে এই কেদার ঘাটে একটি দক্ষিণ ভারতীয় মন্দির রয়েছে, তাই দক্ষিণ ভারত থেকে যারা বারাণসী ঘুরতে এসেছেন তারাই কিন্তু এখানে এসে বেশি ভিড় করছেন। এটা হচ্ছে শ্রী কেদারেশ্বর মন্দির। এই যে এই দেখুন, এটা হচ্ছে মন্দিরের ভেতরের দিকটা। খুবই সুন্দর, অসাধারণ আর কি। তো কেদারঘাটে যে মন্দিরটা রয়েছে সেটা হচ্ছে বাবা কেদারেশ্বর মহাদেবের মন্দির। আর এই মন্দিরটার ভেতরে গেলে আপনারা বুঝতে পারবেন এই মন্দিরটা কিন্তু অনেকটাই দক্ষিণ ভারতীয় স্থাপত্যের ওপর ভিত্তি করে নির্মাণ করা হয়েছে। হয়তো কোনো দক্ষিণ ভারতীয় ব্যক্তি এই মন্দিরটা তৈরি করিয়ে দিয়েছিলেন অনেকদিন আগে। তবে মন্দিরের পরিবেশ এক কথায় দুর্দান্ত। বিশাল বড় একটা মহাদেবের শিবলিঙ্গ রয়েছে। আর শিবলিঙ্গর খালি মাথার দিকটা সামান্য বাইরে রয়েছে, আর পুরোটাই রয়েছে ভেতরের দিকে আর কি। তো ভেতরে গিয়ে আপনারা দর্শন করতে পারবেন। আর মন্দিরের বাইরেই ফুল, মালা, দুধ সমস্ত কিছুই বিক্রি হচ্ছে। আপনারা চাইলে সেগুলো কিনে ভগবানকে উৎসর্গ করতে পারবেন। খুবই ভালো লাগলো আমার। কেদারঘাট কমপ্লিট করার পর এখন আমি চলে এসেছি হরিশ্চন্দ্র ঘাটে। এই হরিশ্চন্দ্র ঘাট হচ্ছে বারাণসীর অন্যতম আরেকটা ঘাট। আর এই ঘাটেও কিন্তু মৃতদেহ সৎকার করা হয়। গোটা বারাণসী জুড়ে দুটো ঘাটে শুধুমাত্র মৃতদেহ সৎকার করা হয়। একটা হচ্ছে আপনার মণিকর্ণিকা ঘাট, আরেকটা হচ্ছে হরিশ্চন্দ্র ঘাট। এই দেখুন, এটা হচ্ছে হরিশ্চন্দ্র ঘাট। এই যে বারাণসীতে মৃতদেহ সৎকারের নিয়মটা একটু অন্যরকম। এখানে আমি যা দেখলাম যে প্রথমে যে ব্যক্তি মৃতদেহ দাহ করবেন তিনি মৃত্যুর পরের যে পরলৌকিক কাজকর্ম আছে সেটা আগে কমপ্লিট করে নিচ্ছেন, তারপর মৃতদেহ দাহ করছেন। আর আমাদের ওইদিকে কিন্তু নিয়মটা ঠিক উল্টো। মানে আমাদের ওখানে কি হয়, আগে যে ব্যক্তি মৃতদেহ দাহ করবেন উনি মুখে আগুন যেটা দেওয়া বলে ওটা দিয়ে নেন, তারপরেই সমস্ত শ্রাদ্ধ বা পরলৌকিক কাজকর্ম হয়। এখানে কিন্তু উল্টো রকম হচ্ছে আর কি। হরিশ্চন্দ্র ঘাটে এই দেখুন, এখানে মৃতদেহ সৎকার করা হচ্ছে। এই যে হরিশ্চন্দ্র ঘাটের বেশ খানিকটা অংশ কিন্তু গভর্নমেন্টের তরফ থেকে ভাঙা হয়েছে। তো আমি এতক্ষণ এখানে কথা বললাম, কিছু লোকাল লোক ছিলেন, তারা বললেন যে এই অংশটা নাকি রেনোভেট করা হচ্ছে বা উন্নয়ন করা হচ্ছে। এই অংশের কি করা হচ্ছে, ধরুন বর্ষাকালে না এই হরিশ্চন্দ্র ঘাটের অনেকটা জলে ডুবে যায়, আর তখন মৃতদেহ সৎকার করতে খুব সমস্যা হয়। তাই গভর্নমেন্ট থেকে কি করা হচ্ছে,
বাদ দিয়ে উঁচু উঁচু ঘাট তৈরি করা হচ্ছে, যাতে যেই ঘাটে সহজে মৃতদেহ সৎকার করা যায়। আর এই নিয়ে গোটা ফেসবুক একেবারে তোলপাড়, গোটা মিডিয়া একেবারে তোলপাড়, যে ভেঙে দিচ্ছে ভেঙে দিচ্ছে ভেঙে দিচ্ছে। এই দেখুন, হরিশ্চন্দ্র ঘাটের সামনে কাজ অলরেডি কিন্তু শুরু হয়ে গিয়েছে। হরিশ্চন্দ্র ঘাট ঘোরার পর এখন আমি চলে এসেছি চেত সিং ঘাটে। এই ঘাটের সামনে একটা বিশাল বড় অট্টালিকা রয়েছে, দুর্দান্ত সুন্দর। মানে এটা যদি আপনি একবার এসে দেখেন তো দেখতেই থাকবেন, এতটাই সুন্দর। এখন আমি এখানে যাইনি, এর ওপরে গিয়ে দেখিনি যে এটা আদতে কি কোনো বাড়ি না মন্দির না অন্য কোনো কিছু। তো চলুন একবার ওপরে গিয়ে দেখে আসি যে কি বৃত্তান্ত, কি এই এত বড় অট্টালিকা। এই দেখুন চেত সিং ঘাটের এই যে বিশাল বড় এটা বাড়ি, কি বাড়ি মনে হচ্ছে। দেখুন ভেতরটা হচ্ছে এরকম, ভিতরে সিঁড়ি রয়েছে আর এইদিকে হয়তো যাওয়ার রাস্তা রয়েছে, যেটাও কিন্তু বন্ধ। ওই দিকে উপরে ওঠার রাস্তা রয়েছে কিন্তু বন্ধ। আমি ভেবেছিলাম ব্যক্তিগতভাবে কোনো মন্দির হবে, তো গিয়ে দেখলাম আদতে একটা বাড়ি। হতে পারে পুরোনো দিনের কোনো রাজা মহারাজার বাড়ি ছিল, তার কোনো বংশধর বেঁচে নেই, তাই বাড়িটা এরকম পুরো বন্ধ অবস্থায় রয়ে গিয়েছে। তবে বাইরের দিক থেকে বাড়িটা খুবই সুন্দর। আশা করছিলাম যে ভেতরের দিকটা হয়তো ততটাই সুন্দর হবে, কিন্তু এখন এর ভেতরে যাওয়ার কোনো রাস্তা নেই। হয়তো থাকতেও পারে, আমি জানি না। হয়তো খোলে কোনো বিশেষ বিশেষ দিনে, তাও আমি জানি না। আপনারা যদি জানেন এই বাড়িটা সম্পর্কে কিছু, তো কমেন্ট করে জানান তো যে আদতে কার বাড়ি ছিল, এটা কি ছিল আদতে তখনকার সময়। এখন চলে এসেছি আস্সি ঘাটে। আস্সি ঘাট বলতে পারেন এই দিককার একেবারে শেষের দিকের একটা ঘাট। আস্সি ঘাটও কিন্তু খুব সুন্দর, আর এখানেও কিন্তু গঙ্গা আরতি হয়। মানে দশাশ্বমেধ ঘাটের পর আস্সি ঘাটের গঙ্গা আরতি খুব বিখ্যাত। আর আস্সি ঘাটই বারাণসীর একমাত্র ঘাট, সেখানে ভোরবেলা আপনারা গঙ্গা আরতি দেখতে পারেন। ভোরবেলা প্রতিদিন সূর্য ওঠার আগে এখানে গঙ্গা আরতি হয়, আর ঠিক সূর্য ডোবার পরে গঙ্গা আরতি হয়। এই দেখুন, এটাই হচ্ছে আস্সি ঘাট, আর এখানে একটা মন্দির মতো রয়েছে, খুবই সুন্দর। এখানেই হচ্ছে আস্সি ঘাটের গঙ্গা আরতি হয় প্রতিদিন সকালবেলা আর সন্ধ্যেবেলা। খুবই সুন্দরভাবে আপনারা এখানে আরতি দেখতে পারেন। তো সেই ভোরবেলা বেরিয়েছি, সেরকম কিছু খাওয়া হয়নি, খুব খিদে পেয়ে গেছে। এই যে ধোসা, সাম্বার, চাটনি 80 টাকা। খুবই ভালো খেতে। বারাণসী এসে আপনারা যদি কেনাকাটা অথবা মার্কেটিং করতে চান, তার সব থেকে আদর্শ জায়গা হচ্ছে গাদুলিয়া চক। গাদুলিয়া চক জুড়ে কিন্তু প্রচুর দোকান রয়েছে মার্কেটিং এর, আপনাদের প্রয়োজন মতো জিনিস আপনারা কিনে নিতে পারেন। তবে এখানে এমন কোনো জিনিস দেখলাম না যা আমাদের কলকাতায় পাওয়া যায় না। আর বারাণসী মানেই হচ্ছে বেনারসি শাড়ি, তাই এখানে প্রচুর শাড়ির দোকান রয়েছে, আর সেখানে মহিলাদের প্রচুর ভিড়। আপনারা যদি কেনাকাটি করতে চান পরিবারের কারোর জন্য, তো দেখতে পারেন। দশাশ্বমেধ ঘাটের আশেপাশেও প্রচুর দোকান রয়েছে। আর এখন রয়েছে হচ্ছে মীর ঘাটে। মীর ঘাটের থেকেও কিন্তু প্রচুর লোক বোটে উঠছেন। দশাশ্বমেধ ঘাট, মণিকর্ণিকা ঘাট আর আস্সি ঘাটের পরে এই মীর ঘাটের থেকেই কিন্তু অধিকাংশ লোক বোট রাইড করে থাকেন। এই দেখুন, এটাই হচ্ছে মীর ঘাটের সামনে সেই জেটি ঘাট। এখান থেকে এই যে প্রচুর লোক বোটিং করছেন। প্রচুর গরম পড়ে গিয়েছে, গরমে ঘুরে ঘুরে অবস্থা খারাপ, তাই এখানে একটা লাস্সির দোকান দেখতে পারলাম একেবারে মীর ঘাটের পাশেই। তো এখান থেকে এখন লাস্সি খেয়ে নিই একটু গরমে। এই যে 1 কাপ লস্যি নিয়ে নিয়েছি, দাম হচ্ছে 50 টাকা। খুবই ভালো, আর গরমে এই ঠান্ডা লস্যি মানে অদ্ভুত তৃপ্তি আর কি। এখন চলে এসেছি হচ্ছে মণিকর্ণিকা ঘাটের একদম কাছে। বর্তমানে ঘাটের ভেতর দিয়ে যে মণিকর্ণিকা ঘাট যাওয়ার রাস্তাটা ছিল সেটা বন্ধ রয়েছে, কারণ এখানে সংস্কারের কাজকর্ম চলছে। তাই সাময়িক কালের জন্য মণিকর্ণিকা ঘাট যেতে গেলে আপনাদের নতুন যে করিডর হয়েছে কাশী বিশ্বনাথ মন্দিরে, সেই করিডরের ভেতর থেকে একটা রাস্তা করা হয়েছে, সেই রাস্তা ধরতে হবে আর কি। অনেকদিন ধরেই আছে এই রাস্তাটা, তবে এই একমাত্র রাস্তাই বর্তমানে খোলা রয়েছে মণিকর্ণিকা ঘাট আসার। এই যে প্রথম ঝলক মণিকর্ণিকা ঘাটের। এইখানে দেখুন অলিতে গলিতে কাঠের প্রচুর দোকান। এই যে এখানে সব কাঠ স্টোর করে রাখা হয়েছে, আর এখানে দেখুন দোকান রয়েছে, এই পাল্লা বাটকারায় ওজন করে কাঠ বিক্রি করা হয়। এই যে দোকান,
এটাই হচ্ছে মণিকর্ণিকা ঘাটের যে মূল শ্মশান রয়েছে সেই শ্মশানে যাওয়ার রাস্তা। আর এই রাস্তার ঠিক পাশে এখান দিয়ে একটা জায়গা রয়েছে যেখান থেকে আপনারা ওপরে উঠতে পারবেন। চলো ওপরে উঠেও কিন্তু মণিকর্ণিকা ঘাট দেখতে পারেন। আমি এখন এই সিঁড়ি থেকে ওপরে উঠছি, ওপর থেকে ভিউটা একটু ভালো দেখা যায় আর কি। এই দেখুন, ওপরে উঠেই সবার আগে চোখে পড়লো এই একটা প্রাণীর। এই হচ্ছে মণিকর্ণিকা ঘাটের মূল শ্মশান। এই ওপর থেকে শ্মশানের দৃশ্যটা অনেকটা এরকম দেখুন, লাইন দিয়ে একের পর এক মৃতদেহ দাহ করা হচ্ছে। এই যে প্রচুর লোক ওখানে এসে অপেক্ষা করছেন মৃতদেহ দাহ করার জন্য। এখানে দেখুন সবেমাত্র একটা চিতা সাজানো হচ্ছে আর কি। এই দেখুন, এটাই হচ্ছে মণিকর্ণিকা ঘাটের মেইন শ্মশান। শ্মশানের এই দিকটা খানিকটা রেনোভেট করা হচ্ছে, আর এইদিকে রেনোভেশনের কাজ চলছে আর কি। নৌকায় করে কাঠ আনা হচ্ছে, কাঠের পরিমাণটা দেখুন আপনারা একবার, প্রচুর কাঠ। এই দেখুন, ফেসবুকে দীর্ঘদিন ধরে একটা বাদানুবাদ চলছিল যে মণিকর্ণিকা ঘাটের অধিকাংশ জায়গা কিন্তু ভেঙে ফেলা হচ্ছে প্রশাসনের তরফ থেকে। তো আমি এখানে এসে দেখলাম ব্যাপারটা অনেকটা অন্যরকম। এখানে কথা বলে জানতে পারলাম যে মণিকর্ণিকা ঘাটটাকে নাকি পুরোটাই রেনোভেট করা হবে। এখন এই যে শ্মশানটা রয়েছে, এই শ্মশানটা অত্যন্ত মানে অর্গানাইজ ওয়েতে মৃতদেহ দাহ করা বা সব ব্যবস্থাপনা করা হচ্ছে না। এতে সময়ও বেশি লাগছে, আর লোকাল লোকের অভাব অভিযোগও রয়েছে কিছু। তো সেই সবকে মান্যতা দিয়েই এই ঘাটটা রেনোভেট করা হবে। আর মেন সমস্যা হচ্ছে বর্ষাকালে। বর্ষাকালে মৃতদেহ দাহ করতে খুবই সমস্যা হয়, কারণ ঘাটের অধিকাংশ জায়গা জলে ডুবে যায়। আর এখানে কিন্তু মৃতদেহের সংখ্যা প্রচুর, কারণ যে মান্যতা রয়েছে, প্রাচীন ধার্মিক মান্যতা, যে এখানে মৃতদেহ পোড়ালে নাকি আত্মা মুক্তি পায়, মোক্ষ লাভ করে। তাই জন্য সবাই চায় মণিকর্ণিকা ঘাটে মৃতদেহ দাহ করতে নিজের পরিবার পরিজনের। তাই বর্ষাকালে কি হয়, জায়গা ছোট, লোক বেশি, খুবই সমস্যায় পড়েন এখানকার লোকেরা। তাই সরকারের পক্ষ থেকে এই পুরো ঘাটটা ভালোভাবে রেনোভেট করা হবে, ব্যবস্থাপনা আরো ভালো করা হবে, উঁচু করা হবে, যাতে বর্ষাকালেও কোনো সমস্যা না হয় মৃতদেহ দাহ করতে। এখন আমি রয়েছি বারাণসীর বিখ্যাত রত্নেশ্বর মহাদেব মন্দিরের একদম সামনে। ইতালির পিসার লিনিং টাওয়ারের কথা তো সারা পৃথিবী জানে। যেই টাওয়ার একেবারে সোজা নয়, 4 ডিগ্রি অ্যাঙ্গেলে হেলানো রয়েছে। আর বারাণসীর এই আশ্চর্য মন্দির সম্পর্কে আপনারা কি জানেন যে এই মন্দির তার নির্দিষ্ট অবস্থায় নেই, মানে মন্দিরটা একেবারে সোজা নয়, 9 ডিগ্রি অ্যাঙ্গেলে হেলানো রয়েছে আর কি। মন্দিরটা সত্যি একেবারে অদ্ভুতভাবে অবস্থান করছে বর্তমান সময়। এরম হেলানো অবস্থায় কিন্তু মন্দিরটা বেশ কয়েকশো বছর ধরেই রয়েছে, একেবারে সেম অবস্থায় রয়েছে। বন্যা বলুন বা এই গঙ্গার বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ হয়, সেই দুর্যোগও কিন্তু এই মন্দিরকে কোনোভাবে ক্ষতিগ্রস্ত করতে পারেনি। এই রত্নেশ্বর মহাদেব মন্দির সম্পর্কে এখানে একটা জনপ্রিয় লোককথা প্রচলিত রয়েছে। ব্যাপারটা হচ্ছে অনেকটা এরকম যে লোককথা অনুযায়ী এক ব্যক্তি নাকি নিজের মাতৃঋণ শোধ করার জন্য এই মহাদেব মন্দিরটি নির্মাণ করিয়েছিলেন, এবং মন্দির নির্মাণের পর তিনি সবাইকে বলেছিলেন গর্ব করে যে তিনি তার মাতৃঋণ শোধ করতে পেরেছেন। কিন্তু আমরা সকলেই জানি মাতৃঋণ কখনো শোধ করা যায় না। তাই পরবর্তীকালে অভিশপ্ত হয়ে এই মন্দিরটি একদিকে হেলে পড়ে। তাই এখানকার অনেকজনই এই মন্দিরটিকে দেখলাম মাতৃঋণ মহাদেব মন্দির বলেও সম্বোধন করছেন আর কি। এই দেখুন, এখানে রুদ্রাক্ষ বিক্রি হচ্ছে, এরকম ফল রয়েছে রুদ্রাক্ষ। এই দাদা বিক্রি করছেন, উনি এরকম পরিষ্কার করে দিচ্ছেন আর কি। এখন বিকেল বেলা আবার চলে এসেছি আমি কাশী বিশ্বনাথ মন্দিরের নতুন করিডোরের সামনে, মানে 2 নম্বর গেটে। ওখান থেকেই এখন বোট রাইড করব। কাশী বিশ্বনাথ মন্দিরের নতুন করিডোরের সামনে এখন আবার গঙ্গা আরতি শুরু হয়েছে। এখানে কিন্তু আগে কোনো আরতি হতো না, জিজ্ঞেস করে জানতে পারলাম সম্প্রতি এটা শুরু হয়েছে। আর এখানে কিন্তু লোকজন খুব একটা নেই, আর লোক থাকলেও এখানে বসার জায়গাটা খুব ভালো রয়েছে। তাই অনেক লোক একবারে এখানে বসে খুব ভালোভাবে আরতি দর্শন করতে পারবেন। আপনারা যদি একটু ফাঁকায় ফাঁকায় গঙ্গা আরতি দেখতে চান তো এখানে চলে আসতে পারেন, এখানে কিন্তু মোটামুটি ফাঁকাই রয়েছে। এই দেখুন, এখানেই আর কিছুক্ষণের মধ্যে গঙ্গা আরতি শুরু হবে। আর প্রচুর লোক চারিদিকে বসে রয়েছেন আরতি দেখার জন্য। আর এইদিকে কিন্তু এখন অনেকটাই জায়গা খালি, ওইখানেও গুটি কয়েক লোক দাঁড়িয়ে রয়েছেন। মন্দিরের সামনে থেকে একটা বোটে উঠে পড়েছি, বোটের ভাড়া বললো 100 টাকা। এখন এখানে বসে গঙ্গা আরতি দেখবো। গঙ্গা আরতি দেখা হয়ে গেলে ওনারা আমাদের নিয়ে যাবে হচ্ছে আস্সি ঘাটে, আস্সি ঘাট থেকে আবার ঘুরিয়ে নিয়ে আসবে এই মন্দিরের সামনে। আর বোটের ভাড়া লাগবে হচ্ছে 100 টাকা প্রতিজন।
কালকে যখন দশাশ্বমেধ ঘাটে গঙ্গা আরতি দেখছিলাম, ওখানে কিন্তু গঙ্গা আরতি শুরু হয়েছিল সন্ধ্যে 6:30 আর কাশী বিশ্বনাথ মন্দিরের সামনে গঙ্গা আরতি শুরু হলো 6:50 এক্ষুনি গঙ্গা আরতি শেষ হলো, আর গঙ্গা আরতি শেষ হওয়ার পর বোটের যারা লোক ছিলেন প্রত্যেককে তারা এরকম একটা করে লাইফ জ্যাকেট দিয়ে দিলেন। আর এটা পরা কিন্তু বাধ্যতামূলক এখানে, মানে আমাদের সেফটির জন্য এই ব্যবস্থা করা হয়েছে। গঙ্গায় বসে বেশ খানিকক্ষণ গঙ্গা আরতি দেখার পর আমরা নৌকো নিয়ে বেড়াতে চলে গেলাম গঙ্গায়। চারিদিকের এই মায়াবী সৌন্দর্য আমায় মুগ্ধ করেছে একদম অপূর্বভাবে। যতই দেখি ততই অবাক হই, এবং সময়ের সাথে সাথে আমাদের এই রণতরী ভেসে চলল গঙ্গার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত। প্রতি প্রান্তের সৌন্দর্যই একেবারে অমলিন। আদি অনন্তকাল ধরে এই বারাণসী রয়েছে একেবারে চিরকুমার, যার সৌন্দর্যের কোনো পরিবর্তন নেই। এই বারাণসী ট্রিপে আমার সব থেকে ভালো লাগার অভিজ্ঞতাটা হয়তো আজই পেলাম। এই সান্ধ্যকালীন নৌকা ভ্রমণ সারা জীবন আমার মনের মণিকোঠায় থেকে যাবে। সন্ধ্যেবেলার বোট রাইড এক অসামান্য অভিজ্ঞতা, দুর্দান্ত এক্সপিরিয়েন্স, মানে একটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স আর কি। তাই বারাণসী আসলে এই সন্ধ্যেবেলার বোট রাইড কোনোভাবে মিস করবেন না। আমাদের বোট এখন চলে এসেছে হচ্ছে আস্সি ঘাট, আর এখানে ওই 5 মিনিট মতো দাঁড়ালো, কারণ কিছু লোক এখানে নামতে বলেছিল, তার জন্য দাঁড়ানো হলো আর কি। এখন আমরা আবার ফিরে যাব হচ্ছে মন্দিরের সামনে। বোট রাইড হয়ে গেল, আবার নেমে পড়লাম হচ্ছে মন্দিরের সামনের ঘাটে। সব মিলিয়ে ওই 30 থেকে 40 মিনিট মতন কিন্তু ঘুরিয়েছে ওনারা। বারাণসীর মতো জায়গায় 100 টাকায় 30-40 মিনিট বোট রাইড কিন্তু খুব একটা খারাপ না, বেশ ভালোই। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। এখন প্রায় রাত্রি 8:30 বাজে, আর এখন আমি ফিরে যাব হচ্ছে হোটেলে। আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। খুব তাড়াতাড়ি আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আমাদের পরবর্তী পর্বে।